টিভি চ্যানেল মালিকেরা মবের ভয়ে সেলফ সেন্সরশিপের মধ্যে আছে। আওয়ামী লীগ আমলে যেটুকু স্বাধীনতা ছিল তাও এখন নেই। আমি একদম স্পেসিফিক নাম ধরে বলি, মোসাফ ফিরোজ, যিনি আওয়ামী লীগ আমলে যে অল্প কয়েকজন তার প্রাইভেট চ্যানেল থেকে অনেক বেশি সমালোচনা করেছেন তাদের মধ্যে থেকে অন্যতম। তিনিও বলেছেন যে টকশোগুলিতে এখন ভিন্ন মতের লোক থাকে না, একই মতের লোক থাকেন। আওয়ামী লীগ আমলেও ভিন্ন মতের গেস্টরা আলোচনা করতে পারতেন, যেটা এখন পারছেন না। সাংবাদিক মোসাফ ফিরোজ নিজের প্রশ্নের উত্তর নিজে দিয়ে বলছেন, মানে তিনি কয়েকজনের কথা বলেছেন তাদেরকে কেন ডাকা হয় না। টিভি চ্যানেল মালিকেরা মবের ভয়ে সেলফ সেন্সরশিপের মধ্যে আছে। আওয়ামী লীগ আমলে যেটুকু স্বাধীনতা ছিল তাও এখন নেই। কাজী হোসেন, আপনি যদি একটু মন্তব্য করতেন। আমরা জুলকারনাইন সাহেবের কাছেও একটা অন্য প্রশ্ন নিয়ে যাবো, এটা নিয়ে সম্পর্ক। জি নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, আমি এই প্রশ্নটা উত্তর দেওয়ার আগে আপনার কথাটা বলি আগে, যে আপনি যে মন্তব্যটি করেছেন যে মানুষ মিডিয়া ইররেলেভেন্ট হয়ে গিয়েছিল মানুষের কাছে। যেটা হয়, আপনি বোধহয় জানেন যে ব্যান্ডওয়াগন এফেক্ট সম্পর্কে, রাইট? যেটা আমি স্পেসিফিক সংখ্যায় যাচ্ছি না, এতগুলো মানুষ প্রাণ দিতে হয়েছে তাদের জন্য। এটা দায় মিডিয়ার থাকবে। মিডিয়া ইররেলেভেন্ট হয়ে গেলেও মিডিয়ার দায় মিডিয়াকে নিতে হবে। এই কাজটি মিডিয়ার জন্য হয়েছে, কারণ তারা যদি এর আগে তুলে আনতো যে কি হয়েছে, যে কাজটা অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন স্যার করেছে, তার জীবনে ঝুঁকি নিয়ে যে কাজটি করেছে, সেখানে বাংলাদেশে বসে কিন্তু সেরকম কাজ আমরা প্রতিনিয়ত হতে দেখিনি। এটা একটা ডকুমেন্টারি অনেক পাওয়ারফুল হতে পারে, কিন্তু এর আগের ঘটে যাওয়া আরো অনেক ঘটনা তুলে আনলে ব্যাপারটা আরো অনেক আগে ঘটে গেল। আমার মিডিয়া নিয়ে মন্তব্য। আর আপনি যে প্রশ্নটি করেছেন যে নিরপেক্ষতার জায়গা থেকে, আমি যখন আমার কাজ করি আমি চেষ্টা করি এখন যারা স্টেক হোল্ডার্স আছেন তাদেরকে ইনভাইট করতে। আমাদের অনেক সমস্যাই হয়। আপনি নিজে হোস্ট করছেন একটা অনুষ্ঠান, নিজে পরিচালনা করছেন, আপনি জানেন যে কি ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হয়। অনেকের সাথে বসতে চায় না, এই ধরনের প্রবলেম থাকে। তারপর আমার জায়গা থেকে আমি মনে করি যে আমি যতটুকু চেষ্টা করছি সেটা আমি সৎভাবেই চেষ্টা করছি সবার পার্টিসিপেশন রাখার জন্য। আমাকে শোনা এরকম মন্তব্য শুনতে হয় যে আমি আমার প্রোগ্রামে শুধু কেন এত এনসিপির নেতাদেরকে কেন ডাকি, তারা তো ছাত্র, তারা তো অল্প বয়স, তাদের সাথে অনেকে বসতে চায় না, আপনি কেন ডাকেন? আমার শুনতে হয় এরকম মন্তব্য। আমার এরকম মন্তব্য শুনতে হয় যে আমি অনেক জামাতে নেতাদের ডাকি, কিন্তু আমি তাদেরকে ডাকি এজন্যই যে গণ অভ্যুত্থানের যারা স্টেক হোল্ডার্স, আমি মনে করি তাদের ভয়েস, তাদের ইনক্লুসিভনেস আমাদের মেনটেন করা, ম্যানেজ করা দরকার, যে কোনো ভাবেই হোক আমাদের আলোচনার মধ্যে। এখন আপনি আমাকে বলতে পারেন যে আমি কেন আওয়ামী লীগের একজন নেতাকে আমি ডাকি না। সেটা যদি হয় আমার নিরপেক্ষতার লিটমাস টেস্ট, তাহলে আমি বলবো যে দুঃখিত, আমি আওয়ামী লীগের কোনো নেতা, অ্যাজ লং অ্যাজ আমি যতদিন পর্যন্ত তারা ক্ষমা না চাইছে তাদের অপকর্মের জন্য এবং জনমানুষ তাদেরকে গ্রহণ না করছে, আমি কেউ না তাদের ভয়েস মানুষকে শোনানোর জন্য। আমি এই দায়িত্ব নেব না এবং আমি দায়িত্ব নিতে আগ্রহীও না। যে অপরাধ করেছে তারা করেছে, সে অপরাধের জন্য তাদেরকে সরি বলতে হবে, মাফ চাইতে হবে। মানুষ যদি মাফ করে তখন ডেফিনেটলি তারা আসবে মানুষের জন্য ভবিষ্যতে কি করতে চায় সে কথাটা বলতে। আমি অবশ্য আপনার বক্তব্যের মূল নির্যাসের সাথে আমি একমত। আমি 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 জনাব মোস্তফা ফিরোজ যেটি বলতে চাইছেন, যারা আওয়ামী লীগ আমলে মানে আওয়ামী লীগকে উনি ডাকতে বলতেছেন না আসলে, কিন্তু আওয়ামী লীগ আমলে যারা আওয়ামী লীগকে মৌন বা নীরব সমর্থন দিয়েছেন তাদেরকেও কি আপনি ডাকের বাইরে রাখবেন কিনা, বা তাদেরকে ডাকের বাইরে কি মবের ভয়ে রাখা হচ্ছে কিনা সেটা আপনি বলবেন কিনা। যে ধরেন সরাসরি আওয়ামী লীগ করে নাই, ধরেন তারা খুন খারাপিতে অংশ নেয় নাই, উনি কয়েকটা নামও বলেছেন আসলে, সৈয়দ ইশতিয়াক রেজা, জয় মামুন, এরকম কয়েকটা নামও বলেছেন। আচ্ছা, এখন একটা বিষয় সেটা হচ্ছে যে মিডিয়া নিয়ে কথা বললে তো অনেকের কথায় চলে আসে। তো আমি আসলে দেখেন, আমরা তো কলিগস একসময় একসাথে কাজ করেছি, কিন্তু আমরা অত্যন্ত দুঃখজনক ভাবে প্রত্যক্ষ করেছি যে যখন চোখের সামনে, সবার চোখের সামনে এই ছাত্রদের হত্যা করা হয়েছে, তখন তারা এই পতিত হাসিনার অফিসে গিয়ে তারা যে বক্তব্য রেখেছেন, এটা তো আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক ছিল। টু উইটনেস, সাক্ষী হওয়া ইতিহাসের, যে সাংবাদিকরা এই জায়গায় চলে যেতে পারে, তাদের মানবতা বোধ তারা এইভাবে বিসর্জন দিতে পারে, এই অন্ধত্ব তাদেরকে পেয়ে বসতে পারে, এটা তো আমাদের জন্য দুঃখজনক। আমি আপনাকে এই জায়গায় একটু থামাই, কারণ আমার দ্বিতীয় প্রশ্নটার মধ্যে যে আপনার এই সাংবাদিকদের যে শেখ হাসিনার সাথে যে তাদের সম্পর্ক, তাকে যে আসলে আপনি প্রথমে যে অ্যানাবল করার কথাটা বলেছেন, সেটার ক্ষেত্রে আপনার যে জায়গা, সেটা অন্য পেশাজীবীদের ক্ষেত্রে একই রকম কিনা সেটা নিয়ে আমরা দ্বিতীয় প্রশ্নে আসবো। আপাতত একটু স্যারের কাছে যাই। যে স্যার, আপনি একজন পেশাদার সাংবাদিক, আপনার অনুসন্ধানের মাধ্যমে, সোর্সের মাধ্যমে রাষ্ট্রের দুর্নীতি, অসঙ্গতির অনেক ডকুমেন্টস আপনার হাতে আসে কিছু, মানে এইটা আপনি আসলে কিভাবে আপনি এটা দেখবেন? কারণ অনেক সময় তো এরকমও হইতে পারে, আমি জাস্ট আরেকটা লাইন বলি, অনেক সময় তো এরকমও হইতে পারে যে আপনি হঠাৎ করে ক ব্যক্তিকে খুব অপছন্দ করতে শুরু করলেন। যদি আপনি ক ব্যক্তিকে অপছন্দ করতে শুরু করেন, তখন দেখা যায় যে ধরেন ক আর খ দুইজনের ব্যাপারেই আপনার কাছে তথ্য আছে, আপনি সিলেক্টিভ ভাবে শুধু ক এর বিরুদ্ধে
রিপোর্টটা আপনি প্রকাশ করলেন। এটা হইতে পারে কিনা বা এটা হচ্ছে কিনা এখন? থ্যাংক ইউ খালিদ ভাই। আমার মনে হয় এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি আমাকে করেছেন, এবং এটা উত্তর দেওয়ার জন্য আপনার মাধ্যমে আপনার থেকে আর ভালো কোনো মাধ্যম হয়তো আসবে। তো আমি যেটা করি, যেগুলো বেশি গুরুত্বপূর্ণ, একেবারেই যেগুলো বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো যাওয়া উচিত মানুষের কাছে, আমি নিজেই একটু সময় বের করে ওই সেই রিপোর্ট গুলা অথবা সেই ডকুমেন্ট যা কিছু আসে একটু যাচাই বাছাই করি। আর আমার তো অবশ্যই বাংলাদেশে একটা নিজস্ব কিছু লোকজন আছে যারা আমার জন্য এই ফ্যাক্ট চেক গুলা করেন অথবা খোঁজ নেন, বিভিন্ন দপ্তরে গিয়ে আপনার সত্যতা ভেরিফিকেশন করে আসেন। তো সেই মেকানিজমটা আমার আছে, বাট আমি ওটা সামনে আনতে চাই না, বিকজ আই ডোন্ট ওয়ান্ট না টু না রিস্ক না না, দ্যাট মাচ। আপনি অবশ্যই সামনে আনবেন না স্যার, আপনি তাকে প্রোটেক্ট করতেই হবে। আমার অবশ্যই। আমার মানে এক লাইনে এবং যেটা সেগুলো আমি আচ্ছা, এডিট করেই নর্মালি প্রকাশ করে থাকি। আর আমার মনে হয় যে আমি ফেসবুকে যেটা করি এটা আসলে সাংবাদিকতা না। আমি তো ফেসবুক সাংবাদিকতা করতে আসি নাই। আচ্ছা আর আমার সাংবাদিকতা অন্য জায়গাতে হয়। যেটা আমার কাছে আসে, এটা আমার কাছে চলে আসে তথ্য, এবং আমার মনে হয় যে মানুষের জানা প্রয়োজন, পিপল শুড নো, আমি শেয়ার করে দেই। আমি আমি শুধু সাংবাদিকতার একজন মানে ছাত্র হিসাবে জি। আমি আপনার কাছ থেকে এটা জানতে চাইবো যে ধরেন আপনি ফেসবুকেরটাকে আপনি সাংবাদিকতা বলতেছেন না, কিন্তু আপনাকে যখন মানে আরও 15-20 বছর পরে যখন কন্টেন্ট অ্যানালাইসিস করে আমাদের সময়টাকে ধরা হবে, তখন আপনি অবশ্যই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হিসাবে থাকবেন। তখন আপনার এগুলিকে আসলে কি হিসাবে ধরা হবে? কারণ আমি আপনাকে ঘটনাটাও বলি, তাহলে আপনি বুঝতে পারবেন। আপনি যখন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসাটার ওই ভিডিও যখন আপনি প্রকাশ করলেন, তখন এই উপদেষ্টা কিন্তু প্রশ্ন তুলেছেন যে রাষ্ট্রের গোপন ও বিশেষায়িত স্পর্শকাতর তথ্য, অর্থাৎ এয়ারপোর্টের সিসি ক্যামেরার তথ্য যদি আপনার কাছে চলে যায়, তার মানে আপনার তো বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষজনও আছে, এবং সেইটার ক্ষেত্রে আপনি একটা পিক এন্ড চুজ করতেছেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে আপনি দেখতে পারেন না, এনসিপিকে আপনি অপছন্দ করেন, সেই জন্য এটা সঙ্গে সঙ্গে আপনি দিয়ে দিচ্ছেন। কিন্তু বিএনপির কেউ হইলে, আমি কথার কথা করতেছি, বা জামাতের কেউ হইলে সেইটা আপনি দিতেন না। ব্যাপারটা কি একটা মানে একটা অসম জায়গা তৈরি করতেছে কিনা? ব্যাপারটা মোটেও অসম জায়গা তৈরি করতেছে না, এবং আপনি একটা বেশ মজার একটা 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 চ্যাপ্টার নিয়ে আসছেন। আই উইল গো ব্যাক টু দ্য বিফোর ওয়ান, যেটা বলতেছিলাম যে আজ থেকে 15-20 বছর পরে গেলে যখন এগুলো নিয়ে আলোচনা হবে, ইফ আই এম অ্যালাইভ অর নট, তখন এগুলো কি হিসেবে গণ্য হবে? তখন এগুলো এই হিসেবে গণ্য হবে যে বাংলাদেশে সাংবাদিকতা করাটা এতটাই ভীতিকর ছিল যে সাংবাদিকরা অমুক সাংবাদিকের জুলকারনাইন সায়ের খানের রিপোর্ট নিত না, এই লোককে বাধ্য হয়ে অনলাইনে রিপোর্ট প্রকাশ করে দিতে হইতো। এটা এডিটেড বলেন, র বলেন, হোয়াট এভার ইট ইজ। তো অবস্থাটা এতটাই একটা ভীতির সিচুয়েশন আমাদের মধ্যে ক্রিয়েট হয়েছিল। আর আমি তো এর আগে ওজন আজিজের যে এয়ারলাইনের ভেতরে থাকা ফুটেজ ক্যাপচার করে নিয়ে আসছিলাম। ইসরায়েলির যে মোসাদের যে আউটপোস্ট হাঙ্গেরি, দুটোর মধ্যে ঢুকে গিয়ে মোসাদের যে টেকনিক্যাল ম্যানুয়াল স্পাইওয়ারের, সেটারও ছবি তুলে নিয়ে আসছিলাম। সেগুলো তো স্পর্শকাতর জায়গায় ছিল, এবং সেগুলো তো আমি পাবলিক ইন্টারেস্টের জন্যই করেছি, অনুসন্ধানী সাংবাদিকতার জন্যই করেছি। আসিফের সাথে আমার তো ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই, আমি ওরা ভালো করে চিনিও না, কখনো কথা হয় নাই। এবং এনসিপির প্রতি আমার কি আছে না আছে, আমার মনে হয় সেটা এনসিপির 2-1 লিডার খুব ভালো করেই বলতে পারবে। তারা ভালো করেই জানে যে তাদের কোন জিনিস আমার সামনে আসার পরেও আমি তাদেরকে একটা দ্বিতীয় সুযোগ দিয়েছি, এটা তারা জানে। কিন্তু এই দ্বিতীয় সুযোগটা আমি বিএনপি অথবা জামাত হলে দিতাম না, এবং দিই না নর্মালি। সো আমার মনে হয় যে ওরা এখনো বেশ তরুণ বয়সে তরুণ। তার মানে আপনার কোনো বায়াস কারো এগেইনস্টে বা কারো পক্ষে এরকম কোনো বায়াস আপনার কোনো বায়াস? আপনি ভুল কাজ করবেন, চুরি করবেন, দুর্নীতি করবেন, ধরা পড়বেন, সামনে আসবে, আমার কাছে আসবে, আমি আপনাকে শেয়ার করে দিব। সেটা আপনার সোশ্যাল মিডিয়া পোস্টিং এর ক্ষেত্রে আপনি কোনো বায়াস থেকে কোনো কিছু করতেছেন এরকম আপনার মনে হয় না? না, নেভার নেভার, আই উইল নেভার ডু দ্যাট। আপনি যদি কোনো কিছু একটা অপরাধ পান কোথাও, আপনি আমার কাছে যদি এসে বলেন, এটা যদি কোনো বিশেষ ব্যক্তির বিরুদ্ধে যায়, এতে তো আমার কোনো কিছু যায় আসতেছে না। আমার তো কোনো মাস্টার নাই, তাই না? লাইক I don't consider anyone as my master or anyone as my boss or anything like that. আচ্ছা, আমি আবার একটু আসবো আপনার কাছে। আপনার ব্যক্তিগত পছন্দ অপছন্দগুলি, বা আপনার সব মানুষেরই ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকে, আপনার প্রতি ব্যবহার দিয়েও আপনি আসলে অনেক সময় আলোড়িত হইতে পারেন, সেইটার ক্ষেত্রে আপনি কি করেন সেইটা নিয়ে আমি আরেকটা প্রশ্ন করতে আসবো। আমি একটু জেসিনের কাছে আসি। জেসিন, আপনি সাংবাদিকদের কথা দিয়ে আপনি আসলে শুরু করতেছিলেন, বিগত প্রেক্ষাপট আপনি তুলে ধরেছেন, এবং দর্শকরাও আপনার কথা অনেকেই অনেক বেশি পছন্দ করেছেন। আমি যে বিষয়টি শুধু আপনার সামনে আনতে চাই যে বিগত 15 বছরের ফ্যাসিস্ট আমলে
খালি তো এইটা হয় নাই যে সাংবাদিকরা এরকম করছে, আপনি অন্য পেশাজীবীদের ক্ষেত্রে যদি আমি বলি, সব ক্ষেত্রে তো এরকম হয়েছে। আমরা আমলাদেরকে দেখছি, আমরা বিচারকদেরকে দেখছি কেউ পায়ে ধরে সালাম করতেছেন, আমলাদেরকে দেখছি যে তারা ধরে নিয়ে আসতে বললে বাইধা নিয়ে আসতেছেন, তারা অতিরিক্ত যেটাকে বলে হচ্ছে মানে যাইছে তাই করতেছেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে কেউ কেউ কবিতা বলতেছেন, গান বলতেছেন, প্রথম নাকি শেষ কি কি জানি, কেউ কেউ এরকম বলতেছেন কার ঘাড়ে কয়টা মাথা যে শেখ হাসিনা ডাক দিলে যাবে না বলতেছেন। তাদের প্রতি তো আপনার এত কষ্ট, এত বিতৃষ্ণা, এত বিরক্তি দেখি না। সাংবাদিকরাই কেন মানে আপনার এত বিরক্তির মূলে তাদেরকেই কেন আপনি এনাবলার বলবেন, যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে তাদের তো এত বড় ক্ষমতা ছিল না। আমি 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 ব্যাপারটা এরকম বলি যে তেলবাজি যে করছে এবং তেলবাজি করতে করতে যে এইটাকে মোসাহিবির চূড়ান্ত সীমাও যে অতিক্রম করছে, এতেও আমার কোনো আপত্তি নাই, কিন্তু এইটাকে কি ফৌজদারি অপরাধের আওতায় আনার সুযোগ আছে? আমরা কিন্তু দেখতে পাই যে অনেকেই হত্যাকাণ্ডের মামলার আসামি, আমরা কিন্তু অনেকেই দেখতে পাই যে তারা একেবারে অপাঙ্ক্ত এবং অন্য কিছুতে পরিণত হচ্ছে। এটা আমাদের সাংবাদিকতার স্বাধীনতার জন্য বা স্বাধীন সাংবাদিকতার জন্য ভালো হচ্ছে কিনা, নাকি এরকম বাংলাদেশের সাংবাদিকরা আমি বলছি এখানে যে বাংলাদেশের সাংবাদিকরা বিরল ব্যতিক্রম বাদে তারা এই যে মানুষজনকে জেলে নেওয়া হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে, এটাকে জায়েজ করেছে। শেখ হাসিনাকে তারা তার বড় মানবতার মা বলেছে বাংলাদেশের মিডিয়া। এর জবাব আপনি কোথায় পাবেন? সো আপনি এটা বলতে পারেন না যে ফৌজদারি অপরাধ করেছে কিনা, এটা আসলে প্রমাণযোগ্য ব্যাপার। আমি এখানে একটু অ্যাড করতে চাই, ইফ ইউ অ্যালাউ মি টু। আপনি চিন্তা করেন খালিদ ভাই যে আপনি একটা ঘরে আছেন, একটা বাসায় আছেন। আপনার বাসায় আপনি জানেন যে বাসার ছাদের ওই অংশ যে কোনো সময় ধসে পড়তে পারে, কিন্তু আপনি কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না। আপনি দেখছেন, আপনি ব্যবস্থা গ্রহণ করছেন না কারণ আপনি জানেন যে যদি এটা কমপ্লেন করেন না, আপনার বাসার যিনি মালিক আছেন অথবা বাসার যিনি কর্তা আছেন তিনি হয়তো বিষয়টা নিয়ে আপনাকে বকাঝকা করবেন অথবা পছন্দ করবেন না যে তুমি আমার খরচ বাড়াইতে আসছো কেন। হঠাৎ করে ওই ছাদটা ভেঙে পড়ে বাসার 3টা লোক মারা গেল, দোষটা কার হবে? উড ইউ ফিল যে আপনি এটার জন্য দোষী কিনা? আমার মনে হয় বিষয়টা না, অবশ্যই এরকমই হয়েছে। কিন্তু না, আপনারা দুজনই আমার খুবই প্রিয় সাংবাদিক, কিন্তু আমি শুধু আপনাদের মনে করাই দিতে চাই যে 15 বছর ধরে আমাদের ফেসিস শেখ হাসিনার আমলে সাংবাদিকতাকে দেখতে গিয়ে আমরা অতিরিক্ত জেনারেলাইজেশন করতেছি কিনা। কারণ আমরা কিন্তু শেখ হাসিনা, আমি বলি আমরা কিন্তু শেখ হাসিনার যাবতীয় যত দুষ্কর্ম, সেই দুষ্কর্মের যতগুলি আমরা জানি সেগুলি কিন্তু সংবাদ মাধ্যমের মাধ্যমেই জানি। মানে ধরেন এই যে কি বলে সোনার মেডেলে চুরি করছে, বালিশের দাম কত রাখছে, পদ্মা সেতুতে কি করছে, সেগুলি কিন্তু গণমাধ্যমদেরকে আমাদেরকে মানে একদম হুতুতুৎসিদের সাথে মিলায়া গণমাধ্যম একেবারেই সে ফেসিস্টদের অ্যানাবলের ভাষাই শুধু ব্যবহার করছে। এইটা বললে কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে আমরা পরবর্তীতে যে সাংবাদিকতার কথা আমরা আশা করি সেইটার ক্ষেত্রে একটু বেশি করা হয় কিনা আমার কাছে মনে হয় যে, এবং এইটা এমন একটা উপায় তৈরি করে কিনা। আমরা কিন্তু এখন দেখতেছি যে নতুন যে সাংবাদিক গোষ্ঠী তৈরি হয়েছে এই 10 মাসে যারা সাংবাদিকতা করতেছেন তাদের বেশিরভাগের ক্ষেত্রে প্রভু বদলাইছে, তাদের অবস্থার বদলায় নাই। মানে এটা ভাঙা ঘর, ভাঙা বাড়ি, মাথার উপরে ভাঙা পড়ছে, সেটাতে এটা বিবেচনা করা যাবে কিনা। তারা কেউ কেউ দাবি করতেছে এরকম যে আমরা বিএনপির ঘনিষ্ঠ লোক, আমরা বিএনপির জন, সেই জন্য আমি এখন সম্পাদক হব। কেউ কেউ দাবি করতেছে যে জামাতের লোক, সেই জন্য আমি সম্পাদক হব। আমি এনসিপির লোক, সেই জন্য আমার এটা করতে হবে। আমরা 15 বছর বঞ্চিত, মানে সোজা কথা বলতে যে 15 বছরে যেই দুষ্টামিগুলি আওয়ামী লীগ করছে সেগুলি এখন আমরা করব, এইটা যারা করছে মানে সেইটা ঠিক হবে কিনা আসলে। মানে আমরা মানে এই জন্য আমি এই প্রশ্নটাই যদি আপনি এটা বলতেন, তারপর আবার একটু জেসিনেরও একটু মন্তব্য আমাদের একটু শুনতে হবে। স্যার আমি একটু থামাইতেছিলাম আপনাকে, সরি। যেটা বলতেছে যে এটা করা কখনোই উচিত হবে না, কখনোই, এবং এই জিনিসটাই বন্ধ করতে হবে যে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে সাংবাদিকতার পেশায় যে প্রেফারেন্স দেওয়া হয় এই প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্টটা বন্ধ করতে হবে। যে ব্যক্তি আপনার নিজের স্বাধীনতা, ইন্টিগ্রিটি এবং সততা বজায় রেখে এই পেশার মানটা ধরে রাখতে পারবেন তাদেরকেই আসলে বিবেচনায় নেওয়া উচিত। কে কোন মতের, কোন দলের অনুসারী, এরকম কখনোই করা উচিত না। আর শেখ হাসিনার সময় আপনি যে ঘটনাগুলো উল্লেখ করলেন, বালিশ কাণ্ড অথবা অন্য সোনার মেডেল, এগুলোর সাথে কিন্তু শেখ হাসিনা সরাসরি কখনো সম্পৃক্ত ছিলেন না। শেখ হাসিনা সরাসরি সম্পৃক্ত ছিলেন কিসে? ফর এক্সাম্পল
আপনার জেনারেল আজিজের মতো একটা লোককে সেনাপ্রধান বানানোতে। আমাদের দেশে সাংবাদিকরা রিপোর্ট করতে পারতো যে ওরকম পৌরসভা ইউনিয়নের চেয়ারম্যানের ভাই মার্ডারার তমিজউদ্দিন, সরি, অথবা মার্ডারার ক খ এরকম জেল থেকে মুক্তি পাইছে, এবং না না সে এখন স্যার, আপনি কিন্তু খেয়াল হুম করলে দেখবেন যে জেনারেল আজিজকে ধরেন বাংলাদেশে সাংবাদিকতা করতে হইলে তো আসলে আপনাকে মানে এরকম একটা দেশ, যে দেশের মধ্যে আপনি তো আসলে যে অভিযুক্ত তার সঙ্গে আপনি কথা বলতে হবে, সেই অভিযুক্তের সঙ্গে আপনি কথা বলতে পারতেছেন, আপনার রিপোর্ট তৈরি হচ্ছে না। কিন্তু আপনি হুম পত্রপত্রিকায় কিন্তু দেখবেন এই জোসেফ হারিসের কথা কিন্তু মানে অসংখ্যবার পত্রপত্রিকা ছাপা হয়েছে। আপনি দেখবেন যে মানে বিভিন্ন ছুতা নাতায় কিন্তু ছাপা হয়েছে। এমনকি আমরা যে জার্মানি থেকে জেনারেল আজিজের ইন্টারভিউ করছি, কতগুলি প্রশ্ন, যেহেতু তার উত্তর প্রশ্ন সবগুলি ভয়ঙ্কর ছিল, তার উত্তর মানে তার 4 বার চাকরি চলে যাওয়া উচিত শুধু এই উত্তর দেওয়ার জন্যই, বা ফৌজদারি অপরাধ হওয়া উচিত, সেগুলি কিন্তু আবার সে ছাপানো হয়েছিল পত্রপত্রিকাগুলিতে। মানে যখনই গণমাধ্যম মিনিমাম সুযোগ পাইছে সেগুলি কিন্তু ব্যবহার করা হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের ক্ষেত্রে আমি বলে দিই, এস আলমের ঘটনাটাতে শেখ হাসিনা যখন স্টেপ ইন করলো তখন কিন্তু পত্রপত্রিকাগুলি একটা বড় ভূমিকা পালন করছে শেখ হাসিনার এইটা উন্মোচন করার জন্য। আপনি দেখবেন জুলাই আগস্টের মধ্যে উনি যখন এই ভয়ঙ্কর সিদ্ধান্তগুলি নিতেছে, সবগুলি পত্রপত্রিকা বা বেশিরভাগ পত্রপত্রিকা কিন্তু দাঁড়াইতেছে তার এগেনস্টে, জনমত তৈরি করার জন্যই দাঁড়াইতেছে, যখন সুযোগ পাচ্ছে তখন কিন্তু দাঁড়াইতেছে। এই ডিউ ক্রেডিটটা আমরা দিমু কিনা সেইটা। যখন কিনা আপনার কালো টাকার বিনিয়োগ থাকবে তখন তো আপনার পলিটিক্যাল সেন্সরশিপটা আসবে। আরেকটা বড় সমস্যা হচ্ছে, দেখেন এই যে শেখ হাসিনা কিন্তু বাকশাল, একটা নব্য বাকশাল, ডিজিটাল বাকশাল কায়েম করেছেন। কিভাবে? পত্রিকা বন্ধ না করে, ভেরি স্মার্টলি পত্রিকা বন্ধ না করে, কোনো টেলিভিশন বন্ধ না করে, আরো বেশি বেশি লাইসেন্স দিয়ে সবগুলোকে নিজের জন্য, নিজের মাইক হিসেবে ব্যবহার করার মধ্য দিয়ে। এখন এই প্রতিষ্ঠানগুলো লাইসেন্স কাকে দেওয়া হয়েছে? নিজেদের লোককে, যারা তার বিশ্বস্ত ব্যবসায়ী, যাদের সাথে ব্যবসায়িক লেনদেন আছে, বা মন্ত্রীর ভাই, তাদেরকে দেওয়া হয়েছে। এখন তো তাদের কাছে এই চ্যানেলগুলো আছে, তো এই চ্যানেলের কাছ থেকে আপনি কি পাবেন, কি আশা করবেন? এখন তারা যাই করবে, তাদের তো নিজেদের পাপেই এখন যা দেবে সেটা তো আপনি নিষ্ঠাবান সাংবাদিকতা আশা করবেন না। সিদ্ধান্তগুলো তো আসবে আপনার নিজেদের ভুল থেকে, আতঙ্ক থেকে, ভয় সেখানে থাকবেই। সুতরাং আমার মনে হয় যে এটা যদি আমরা বলি যে আচ্ছা, এইটা একটু আপনি ভালো কিছু আশা, এটা একটু আপনি ইলাবোরেট করবেন কিনা, কারণ এই জিনিসটা আমরা শুরু হয়েছে দেখছি যে বিএনপির আমল থেকে, মানে বিএনপির আমল থেকে না বললে যখন আসলে মানে 21 টিভি লাইসেন্স দেওয়া হলো, তারপরে যখন চ্যানেল আই লাইসেন্স দেওয়া হলো, এগুলি আওয়ামী লীগের আমলে দেওয়া হয়েছে, তারপরে যখন বিএনপি আসলো, বিএনপি কিন্তু পরপর বেশ কয়েকটা টিভি লাইসেন্স তাদের দলের লোকদেরকেই দিছে, একদম যারা তাদের ব্যান্ড ওয়াগন বাজাবে খুব সুন্দর করে তাদেরকেই দিছে। এবং তাদের কেউ কেউ লাইসেন্স কিন্তু আওয়ামী লীগ আমলে রয়েও গেছিল। আপনি জানেন যে এনটিভি, বাংলা ভিশন, বৈশাখী, সেগুলি কিন্তু রয়েও গেছিল। এনটিভি, বাংলা ভিশন, তারা একই মালিকানায় থাইকাও, মালিকানাটা কেন গুরুত্বপূর্ণ না সেটা আমি বলি, একই মালিকানা থাইকাও তারা শেখ হাসিনার আরো বেশি চামচামি করছে। এমনকি আওয়ামী লীগের মালিকানার টিভির চেয়েও বেশি চামচামি বিএনপির আমলের থেকে, বিএনপির যে মালিকানা ছিল সেগুলির থেকে আমরা দেখছি। তো এইটারও আপনি আসলে এটা কেমনে কেমনে দেখেন? মানে মালিকানা তো আসলে এখানে বিষয় না, এখানে হচ্ছে ক্ষমতা। জি বলেন। মালিকানাটা বিষয় না, কিন্তু মালিকানাটাও আবার বিষয়। কারণ হচ্ছে যে আপনার যখন এখানে একজন ব্যবসায়ী কালো টাকা নিয়ে আসবে তার ব্যবসা রক্ষা করার জন্য, সে তো তখন মিডিয়াটা তার ব্যবসা হিসেবে ব্যবহার করবে না, সে তো এটাকে অস্ত্র, ওয়েপন হিসেবে ব্যবহার করবে। সুতরাং এখানে মালিকানাটা ব্যাপার। আপনি আর যে চ্যানেলের কথা বললেন, প্রত্যেকটা চ্যানেল, যেমন আমি বাংলাভিশনের কথা নিয়ে এসেছেন, বাংলাভিশন চ্যানেলটা কিন্তু আমার জন্য যে পরিমাণ তারা নিয়েছে, টেনশন নিয়েছে, চ্যানেলটা বন্ধ হয়ে যেত যদি, আমাকে তো তারা টানা একটা বছর থ্রেট দিয়েছে শো বন্ধ করার জন্য, তাদের পক্ষে কথা বলার জন্য। যখন আমি কোনোভাবে রাজি হই নাই তখন কিন্তু তারা চ্যানেলটা বন্ধ করে দিত, শুধুমাত্র চ্যানেলটা বাঁচানোর জন্য শেষ পর্যন্ত আমার শোটা স্যাক্রিফাইস বন্ধ করে দিতে হয়েছে, এবং আমি দিয়েছি সেটা সেই সময়। সুতরাং এরপরে তারা টিকে থাকার জন্য কি করেছে আমি আমি এত মানে সূক্ষ্মভাবে অবজার্ভ করিনি তখন কি করেছে, কিন্তু ডেফিনেটলি প্রতিবাদ করা উচিত ছিল। আমি আবারও বলবো যে একজন প্রতিবাদ করলেই, আসলে এক জায়গা থেকে প্রতিবাদ করলেই হয়, শুরু হয়ে যায়। কারণ সবাই যদি একই জায়গায় যেতে থাকে তখন কিন্তু মানুষ, মানে আমার কাছে শাসকরা আর ওই কাজটা করতে পারে না, ঐক্যবদ্ধ হওয়া থাকা। আমার মনে হয় যে আপনার বক্তব্যের সাথে আমি একমত, কিন্তু আমার অভিজ্ঞতাটা যেহেতু একটু আলাদা সেজন্য আমি বলি যে আমি এরকম শুনতাম যে ডিজিএফআই উমুককে নিতে মানা করছে, আমি নাম ধরে বলি কারণ এগুলো সব ইউটিউবে আছে, যে আসিফ নজরুলকে নিতে মানা করছে, সায়ন্তকে নিতে মানা করছে। আমি যেইটা শুনতাম মানা করছে, বাজারে গিয়া ওই লোককেই আমি নিতাম, ওই লোককে আমার অনুষ্ঠানে ডাকতাম, ওইখানেই তার সাথে আমি কথা বলতাম। আমি জীবনে কোনোদিন ডিজিএফআই আমাকে কোনো ফোন করে নাই, জীবনে কোনোদিন।
আমাকে কোনোদিন আচ্ছা, তাহলে আমার কোনো মালিক আমাকে জীবনে কোনোদিন বলে না যে তুমি এই অনুষ্ঠানগুলিতে ইউটিউবে আসে, আমারে কোনোদিন বলে না যে এইটা তুমি করতে পারবা না। সো আমি এটা না মানে এইটা আমি মানে আমি এটা কি আমি বলবো, আমি আপনার আপনার তাহলে শক্তি অনেক বেশি ছিল সেই তুলনায় আমি হয়তো অনেক দুর্বল আমি জানি না, ছিলাম। আমি কিন্তু একজনকে আমি জানি না মানে আমি নিশ্চয়ই আমি দুর্বল ছিলাম, কারণ হচ্ছে আমি একটু বলি এখানে, সেটা হ্যাঁ। হচ্ছে আমার যখন কোনো কাজ নাই, আমি মাসের পর মাস বছরের পর বছর এখানে যাই সেখানে যাই আমাকে একটা কাজ দেওয়ার জন্য, তখন আমি একজনকে বলেছিলাম যে সে তো বলতে পারে, আমি একটু বললে তাদের সমস্যা কি, তখন বলেছে তার শক্তি অন্য জায়গায়। এই কথাটা কিন্তু আমি শুনেছিলাম, আমি এর নাম উল্লেখ করছি না, সুতরাং আমার আমি শক্তির বলছি কথা না আমি যে জানি না। এখন আমার শক্তি বলতে আমি এটা বুঝি হ্যাঁ, যে বলতাম না আমার কোনোদিনই কোনো সরকারের কাছে গিয়ে চা কফি খাইতে হয় নাই, আমারে কোনোদিন ডিজিএফআই ইফতারে গিয়ে বসে থাকতে হয় নাই। আমার শক্তির জায়গা আমি বুঝি যে আমার একটা থানার ওসি বদলানোর ক্ষমতা ছিল না, ওইটাই আমার শক্তি। দ্যাটস ওয়াই আমি কোনোদিন আচ্ছা, যেহেতু পাওয়ারফুল না, ছিলাম না, না, সেহেতু ওসি আমি কোনোদিন পাওয়ারহীনও হই ওসি নাই আর কি, এইটা আমি আচ্ছা, বুঝি। ওসি ওসি বদলানোর শক্তি ছিল কিনা সেই জায়গাটায় আমি আমরা না প্রেস যাই, ক্লাবে গেলে এই কারণ গল্প হচ্ছে যে শুনতাম যে মানে আমরা সাংবাদিকরা ফোন করলে নাকি ওসি বদলায় যায়। আমি প্রেস ক্লাবে গিয়ে এরকম গল্প আমিও শুনতাম। আমিও শুনেছি, কিন্তু সেই প্র্যাকটিসটা কোনোদিন আমিও করিনি, কখনোই না। সো ওটা বলতে চাইছি না, আমি বলতে চাই যেটা যে সত্যতার সাথে যদি সাংবাদিকতা কেউ করতে চায় তাহলে সে করতেই পারে, কিন্তু তার পাশে মানুষকে থাকতে হয়, প্রতিষ্ঠানকেও থাকতে হয়, সেটা আমি পাশে প্রতিষ্ঠানে পাইনি। থাকাটা খুব সেই জরুরি, জায়গা থেকে প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে থাকাটা খুব জরুরি, সেটা খুবই জরুরি, এবং প্রতিষ্ঠানের যদি মালিক হয় আরো পাওয়ারফুল, তখন তার শক্তিটা হয়ে যায় আরো বেশি। হয়তো সেটা আমার ছিল না, সেজন্য আমি হয়তো পারি না। আর আমি যে আর টেলিভিশনে আপনি কাজ করতাম সেই টেলিভিশনের মালিক ছিলেন সালমান এফ রহমান। আমি সেজন্য আপনার পাওয়ার অনেক না বেশি না ছিল সেটা মনে হয়। আমি সালমান এফ রহমান, আপনাদের মনে আছে 2018 সালে তিনি একজন ফরেস্ট কুকসন বোধহয় একজন জরিপকারী আমেরিকান একজনকে ডেকে এনে তিনি একটা জরিপ করালেন, যেখানে দেখা গেল আওয়ামী লীগের সাংঘাতিক ভালো সম্ভাবনা, 200 নাকি 250 আসন পাবে 2018 ইলেকশনে। আমি ফরেস্ট কুকসনকে ডাইকে আমার টেলিভিশনে কিন্তু জিজ্ঞেস করতেছিলাম যে আপনি যে সালমান এফ রহমানের টাকা নিয়ে এটা করলেন, এটা যে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে, কারণ উনি এখন ইলেকশন করতেছেন, এটাকে আপনি বোঝেন? দ্যাট আই কুড ডু। ওনার উনার উনার এখন খালেদ ভাই, নাও হ্যাঁ আই উইল হ্যাভ টু স্টেপ ইন। হ্যাঁ আমি তো শুনলাম এতক্ষণ হুম সালমান এফ রহমান কে অ্যাকচুয়ালি, হোয়াট হি ডাজ। ওকে, হুম তার কাজটা কি? হি ইজ আ পাওয়ার ব্রোকার. He does behind the scene many activities which suggest that he has very deep entrenched connection with deep state. হুম তার কাজই হচ্ছে এগুলা করা। হুম সে সামনে একটা কাজ করবে, পিছনে আরেকটা কাজ করবে, হুম আর আপনাকে যে সে যে ফ্রিডমটা দিয়েছে সেটা দিয়ে সে বলবে যে আমি তো প্রেস ফ্রিডম এনশিওর করেছি, দেখো আমার টিভিতেও নিয়ে যাওয়া হয়। হুম। এগুলা হচ্ছে সব তার না like মেবি এগুলা হচ্ছে মেবি সব মেবি তার- এটা নিয়ে না, না, maybe না। এটা নিয়ে আমি সে দ্বিমত এটাই করব না, করে। কারণ আপনি উনি দেখেন, যখন সালমান এফ এমপি হয়েছেন, সালমান এফ রহমানের উনি যখন এমপি ছেলে হয়েছেন কিভাবে বিএনপি নেতার মেয়েকে বিয়ে করে, কেন করে তারা? এই যে আমি আপনাকে দেখতে পারি না, আমরা সম্পর্ক করতেছি কি আপনার অপোজিশন পার্টির সাথে, সো দ্যাট ইউ ক্যান হ্যাভ অ্যাক্সেস টু এভরিওয়্যার। এবং এভাবে কিন্তু এই ব্যক্তিগুলো এভাবে এই কার্ডগুলো খেলে আসছে বছরের পর বছর। মেবি আপনাকে তারা সুযোগ দিয়েছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে, আপনাকে জীবনেও লাইক ওরা কল করবে না না আপনার মেবি DGF -এ, মেবি because কিন্তু আপনার আমারও call মনে করলে তো হয়েছে, আপনার আমি boss বলি ডাকবে। আমারও মনে হয়েছে 2018 সালে উনি যখন এমপি হলেন সরকারের শেখ হাসিনার যখন উনি সরাসরি পদে যোগ করলেন, তারপরে কিন্তু আমি আর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে থাকলাম না। আমার কিন্তু থাকারই কথা ছিল এখানে, আমি থাকলাম না, কারণ তারপরেরটা আমি আর জানি না, কারণ আমি সেন্স করতে পারছিলাম যে আমার আর ওইভাবে থাকা বোধহয় আর ঠিক হবে না।